আবারও স্বাগত বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে। লিটন ভাই, আমরা বিরতিতে যাওয়ার আগে আমাদের প্রতিনিধি যেখানে মগবাজারে জামাত ইসলাম কার্যালয়ে আছেন সেখান থেকেও তিনি জানাচ্ছিলেন আমাদেরকে যে সেখানে বৈঠক হচ্ছে, নির্বাহী কমিটির বৈঠক, প্লাস সেখানে ছাত্র শিবির নেতাকর্মী তারাও আছেন, পাশাপাশি 11 দলীয় জোট তাদেরও বৈঠক হওয়ার কথা। আমি জানতে চাই যে এখান থেকে মেসেজটা আসলে কী ধরনের আসতে পারে? এখানে দুটো ব্যাপার হতে পারে। একটা হচ্ছে যে নির্বাচন পরবর্তী পর্যালোচনা, তারা কি করবেন, কিভাবে অ্যাড্রেস করবেন। গতরাতে জামাত ইসলামের আমির সাহেব যিনি প্রেস কনফারেন্স করেছেন লেট নাইটে, এখানে কিন্তু অসাধারণ কিছু বক্তব্য ছিল, যেটি 96-এর যখন শেখ হাসিনা নেতৃত্বে বিজয়ী হলো আওয়ামী লীগ, তখন খালেদা জিয়াকে অভিনন্দন জানাতে দেখেছিলাম, এবং শেখ হাসিনাকে যখন 1/11-এর প্রথম জেলে নেয় তখন খালেদা জিয়াকে তার মুক্তির জন্য দাবি করতে দেখেছিলাম। যে রাজনৈতিক সংস্কৃতির একটা সৌহার্দ্যপূর্ণ ব্যাপার ছিল, সেটার একটা নির্বাচন পরবর্তী আর একটা রিপিটেশন, পজিটিভ রিপিটেশন যেটা আমির সাহেবের বক্তব্যে পাওয়া গেল, সেটা হচ্ছে যে বিজয়ী দলকে আমরা সহযোগিতার পরিবেশ থাকতে হবে গণতন্ত্রে, আমাদের সেই সব দিকে কোনো কার্পণ্য থাকবে না, এবং আমরা অবশ্যই যদি বিরোধী দল হিসেবে সরকারের অনিয়ম এবং এগুলোর ব্যাপারে আমরা সোচ্চার থাকবো, শক্ত একটা গভর্নমেন্ট হবে, শক্ত একটা পার্লামেন্ট হবে, এই আঙ্গিকে তিনি কথাগুলো বললেন। এই যে একটা বক্তব্য, এটাই কিন্তু আশার সঞ্চার করে, এবং সেখানে অত্যন্ত পজিটিভ ছিলেন তিনি। যে অনেকে বলেছেন শেষের অংশে তো তিনি বলেছেন তিনি এটিকে কঠোরভাবে দেখবেন। অবশ্যই বিরোধী দল তো কঠোরভাবে দেখবে। একটা শক্ত পার্লামেন্টের কঠোর একটা সরকার, কর্মসূচিভিত্তিক, এবং বিরোধী দল ওটাকে চ্যালেঞ্জ করা, প্রতি মুহূর্তে সরকারকে চ্যালেঞ্জ করতে হবে, তাহলে জনগণ সত্য জানতে পারবে। জনগণ, এবং সেটা চ্যালেঞ্জ করার সময় সব কিছু যে তার সত্য হতে হবে এমন কোনো কথা না, কিন্তু আমাদের খুব স্পষ্টভাবে বলতে হবে রাজনীতিকদের বক্তব্য কিন্তু কোনোটাই বাইবেল নয়। সুতরাং তারা যে বক্তব্য দেবে ওর মধ্যে যদি ন্যূনতম কোনো অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতি থাকে, সেটিকে পার্লামেন্টারি যে অ্যাকাউন্টেবিলিটি কমিটি এবং বিভিন্ন বিষয়ক সংসদীয় কমিটি, সেগুলোকে দ্রুত অ্যাকশন নিতে হবে। যদি কঠোর অপোজিশন থাকে তখনই এটা সংসদীয় গণতন্ত্রকে এফেক্টিভ হবে এবং জনগণ উপকৃত হবে, রিপাবলিক হবে। কিন্তু পরক্ষণেই জনাব জুবায়ের যখন নির্বাচন কমিশনে গেলে, সেখানে কিন্তু যে বক্তব্যটা, এটা পুরনো ধাঁচের একটা বক্তব্য। কারণ সুনির্দিষ্ট আসনগুলোতে, যেখানে 3টি আসনে ভোটকে স্থগিত করা হয়েছে, সেখানে ওনারা যদি আরও হয়তো 10টি আসন অথবা 20টি আসন স্পেসিফিক করতে হবে। নতুন ধারার রাজনীতি মানে আপনি সেই পুরনো মতো আমি হেরে গেলাম এখন সব নির্বাচন। উনি হুমকি দিলেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বললেন, অনিয়মের বিরুদ্ধে, কিন্তু বললেন যে কঠোর আন্দোলন করা হবে। তো নির্বাচন কমিশন তো আসলে নির্বাচন করা পর্যন্তই শেষ, তারপরে কঠোর আন্দোলন করতে হলে ব্যবস্থাপনা হিসেবে যেহেতু সরকার, গতকালকে যে সরকার ছিল আগামীকালকে সেই সরকারটা থাকছে না, কোন সরকারের বিরুদ্ধে? এটা অনেক পুরনো ধাঁচের রাজনীতি। যে এনসিপি যে রাজনীতির কথা বলছিল নতুন ধারার, এনসিপি নিজেও সেখানে থাকতে পারে না। গত রাতে আসিফ হুমকি দিচ্ছিল যে আমরা এই করব সেই করব, এবং নাহিদ ইসলাম বলছিল যে ঢাকা 10 নিয়ে সবাই চলে আসো ঢাকা 10-এ রাত 1টার দিকে। এটা কি? এটা তো পুরনো ধাঁচের। আমি ইউনিয়ন কাউন্সিলে হেরে গেলাম, আমি প্রতিপক্ষকে জব্দ করার জন্য, তার বাড়ি হামলা করার জন্য বলবো সবাই চলে আসো। এই যে কথাগুলো, এগুলো এনসিপির মুখে মানায় না। তারা অনেক রক্তের দায় সারা জাতির আছে, সব রাজনৈতিক দল আছে, তারা বিশেষ করে আছে, কারণ তারা কিন্তু লাশগুলো বহন করেছে, এবং তারা নিজেরাও প্রত্যেকে লিটন ভাই, যেহেতু পার্লামেন্টের কথা আপনি নিয়ে আসলেন, তো এখন যে পার্লামেন্ট আমরা পাচ্ছি, সেখানে বিএনপির সাথে জামাত এবং এনসিপির যে তরুণ যারা যাচ্ছে, আসলে কি পাচ্ছি আমরা? এই সংসদটা কেমন সংসদ হবে? একটা পার্লামেন্ট পাচ্ছি, এবং এই সংসদটা কেমন হবে আমি একজন বিশ্লেষক হিসেবে শুধু এটুকু বলতে পারি, পার্লামেন্ট মানে কিন্তু জনগণ যে 5 বছরের জন্য তার যে ডায়েরি, ভাগ্য, যা কিছু আছে সব যে 300 এমপিকে দিয়ে দিল তা না। কিন্তু ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে পাওয়ার 2 জায়গায়, একটা হচ্ছে পার্লামেন্ট আর একটা হচ্ছে স্ট্রিট। খুবই মানে সিভিল লাইফে মানুষের যে লিবার্টি অ্যান্ড পাওয়ার, এটা কিন্তু এমপিদের দিয়ে দেওয়া হয় না। এমপিদেরকে জাতিকে লিড করার জন্য বলা হয়, এবং প্রতি মুহূর্তে বিরোধী দল এবং জনগণ তাকে চেক করে, তাকে অ্যাকাউন্টেবল করে তার প্রতিটা কাজকে। সরকারের কাজ কিন্তু সুশাসন দেওয়া, সরকারের কাজ কিন্তু লেকচার দেওয়া না, উন্নয়নের ফিরিস্তি দেওয়া না। এগুলো ওয়েস্টার্ন ডেমোক্রেসি, মানে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি না। 2 নম্বর, আপনাকে সামারি একটা কথা বলি, এই পার্লামেন্ট যদি সোচ্চার থাকে, এই পার্লামেন্ট যদি জমজমাট থাকে মানুষের অধিকার প্রশ্নে, তীব্র বিতর্ক থাকে, তাহলে রাজপথ খুবই ঠান্ডা, খুব জনজীবন থাকবে শান্তিপূর্ণ। আর যদি সংসদ যদি নীরব হয় এবং সংসদ যদি কুসুম বিতর্কে থাকে,
তাহলে রাজপথ অনেক গরম হতে পারে। এবং এটা কিন্তু কেন হবে, কারণ ফ্যাসিবাদ যাওয়ার পরে আমরা এটা সেই কিন্তু জায়গাটা অনেক আসবো, সংকট। লিটন ভাই আসবো। তার আগে আমি শরীফ ভাই, আমরা কেমন সংসদ পাচ্ছি? লিটন ভাই যেটা বললেন, যদি সংসদ গরম থাকে তাহলে রাজপথ থাকবে ঠান্ডা, ঠিক আছে? এবং তরুণ আমরা এই পাচ্ছি, এমপি পাচ্ছি, যেটা মেম্বার অফ পার্লামেন্ট যারা যাচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে আমরা সামনে কি দেখব? ধন্যবাদ। আমাদের তো একটা প্রত্যাশা ছিল, জুলাইয়ের অর্থ কেবল মুখের পরিবর্তন নয়, একটা গুণগত পরিবর্তন রাজনীতিতে, একটা সচল সংসদ, যে সংসদটা এর আগের যে ত্রুটিগুলো ছিল আমরা বলতাম, আপনি নায়ক ধরে এনে এমপি বানিয়েছেন, গায়িকা ধরে এনে এমপি বানিয়েছেন, তারা গান গাইতো, তারা অভিনয় করতো, আমরা সেই ধরনের পার্লামেন্ট চাই না। যারা বিজয়ী হয়েছেন এদের একটা বড় অংশ দীর্ঘদিনের এই স্পিরিটটার সাথে পরিচিত, মানুষের এই প্রত্যাশার সাথে তারা পরিচিত। এরা সবাই ওই যে গায়িকা ধরে এনে তার মুখ থেকে জারি গান শোনা, তার সমালোচনা করেছে। এখন তারা সুযোগটা পেয়েছে, সেই সুযোগটাকে যদি ব্যবহার করে পার্লামেন্টটাকে তার যতটুকু এখানে দেওয়ার সুযোগ আছে, কন্ট্রিবিউট করার সুযোগ আছে, তবে এটি নির্ভর করবে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের উপরে। যেহেতু আমাদের এমপিরা যতই বলা হোক না কেন যে জনগণের কাছে দায়বদ্ধ, আসলে দায়বদ্ধ হচ্ছে তার দলীয় প্রধানের কাছে বা দলের শীর্ষ নেতৃত্বের কাছে। তারা শীর্ষ নেতৃত্ব যদি মনে করে যে আমার সহযোদ্ধাদেরকে বা আমরা যাদের সাথে এমপি হয়েছি তাদেরকে দিয়ে আমি এখানে একটা ইফেক্টিভ পার্লামেন্টের রোল আমি প্লে করাবো, সেটি তিনি করতে পারেন। আমাদের পার্লামেন্টে যখন মমতাজ গান গাইতো তখন সেই সময়ের প্রধানমন্ত্রী হাততালি দিতেন এবং টেবিল চাপড়ে অভিনন্দন জানাতেন। ওটি যখন অন্য এমপিরা দেখতেন, তখন কোনো এমপি যদি এটিকে বিব্রত বোধও করতেন, তারপরেও তিনি হাততালি দিয়ে অভিনন্দিত করতেন, এই কারণে যে ওই যে সামনের সারিতে প্রধানমন্ত্রী অভিনন্দন জানাচ্ছেন। আপনার টিম লিডারের মনস্তত্ত্বটা ইম্পর্টেন্ট। পাবলিকের সাথে পাবলিক কি রিয়াকশান করে এটা জানা, বোঝা, গুরুত্ব দেওয়া, এটাও ইম্পর্টেন্ট। তবে যেহেতু গণ অভ্যুত্থানের পরে গুণগত পরিবর্তনের যে স্বপ্নের জায়গাটা, এই তাগিদটা যদি তারা অনুভব করবেন, তরুণদের কথা বলছেন, আমি তরুণদের ভেতর থেকে কেউ কেউ নিশ্চয়ই চেষ্টা করবেন। এনসিপির 6 সদস্য যাচ্ছেন, তারা একটা অভিজ্ঞতা যেমন আছে, আবার তারা তাদের ওই যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা ইতিমধ্যে অনেকটা নষ্ট করে ফেলেছেন। নির্বাচনে বিজয়ী হয়েছেন, জামাতের সাথে জোট করেছেন, শুধু সেই কারণে না। আমি আপনাকে শুরুতেই বললাম যে 4 কোটি তরুণ ভোটার আমাদের সঙ্গেই আছে। এই তরুণ ভোটার তার চোখের সামনে দিয়ে অনেক স্খলন দেখেছেন তার নেতৃত্বের। এই যারা তরুণ এমপি হয়েছেন তারা তাদের স্বাতন্ত্র্য তো রক্ষা করতে পারেন নাই, তাদের স্ববিরোধিতা প্রকাশিত হয়েছে। যিনি এবং তাদের কারো কারো আচরণ, আমাদের সোসাইটি আপনি যাই বলেন না কেন এখনও কতগুলো ইথিক্স মেনটেন করে, ইথিক্সের উপরে ভিত্তি করে টিকে আছে। একজন জুনিয়রের কাছ থেকে আমি সম্মানটা চাই, এটি হচ্ছে আমাদের সমাজের একটা প্রচলিত মূল্যবোধ। আপনি দেখেছেন মতিঝিল আসনে মির্জা আব্বাস একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তাকে অপমান করার জন্য এমন কোনো কাজ কি বাকি রেখেছে এনসিপির একজন নেতা? কে যারা সংস্কৃতি পরিবর্তন করবে, নতুন ধারা নিয়ে আসবে, এই কথা বলল যে রাজনৈতিক দলটি, তার উপরে তার আচরণে বিরক্ত হননি, এই ধরনের আপনি একটা মানুষকেও পাবেন না। এমনকি হয়তো এবং সেটা আমরা ভোটের মাধ্যমে সেই বিষয়টা সেটা ভোটের মধ্যে দিয়ে দেখেছি। শরীফ ভাই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমি যেটা জানতে চাই যে 20 বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছি বিএনপি, তারেক রহমান পার্টির চেয়ারম্যান, তো তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন এমন ইঙ্গিতে আমরা পাচ্ছি। সব কিছু মিলিয়ে এই যে 20 বছরের পরিবর্তন, জাতির মানে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই জায়গাটা আপনি একটু আগে সংসদের যে কথাগুলো বলে আসছেন, মমতাজের গান থেকে শুরু করে যে সংসদ আমরা দেখেছি, এখন আসলে তার এই মন মানসিকতায় কোন জায়গাটা প্রাধান্য দিতে হবে? বিএনপির সব থেকে রাষ্ট্র পরিচালনার বড় চ্যালেঞ্জই হচ্ছে বিএনপি তার যে শত্রু, সে যদি তার দলকে কঠোরতা অবলম্বন না করে,
যে বিএনপি গত 15 বছর দুঃসহ নির্যাতন সহ্য করেছে এবং মানুষের মণিকোঠায় সে জায়গা করে নিয়েছিল, বরিশালে নদী সাঁতার কেটে এসে মানুষ সমাবেশে এসেছে, সেই দলটি গত 1.5 বছর সমালোচিত তো হয়েছে, কিছু ঘটনা তো সত্যতা আছে। তো এতটা স্যাক্রিফাইস করা কর্মীটা যখন এই কাজটা করে দলকে বিতর্কের মুখে ফেলে দিল, সুতরাং ক্ষমতার অ্যাবসলুট পাওয়ারটা তার হাতে আসার পর তিনি এই কাজটি একেবারেই করবেন না, এই বিশ্বাসটুকু আমি করি না। তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব পারিপার্শ্বিক অবস্থা অনেক কিছু শিখেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন এবং তার রিফ্লেকশনটা তার শীর্ষ নেতৃত্ব সহ আচার আচরণের মধ্যে দেখা যাচ্ছে যে তারা কতগুলো অর্থবহ পরিবর্তনের স্বপ্নকে ওন করেন। নির্বাচনের ভোটের আগের দিন তারেক রহমান প্রাণীদের একটা হাসপাতালে গেছেন। আপনি ভাবনার জায়গাটাকে বোঝেন। আমাদের এই যে পলিটিশিয়ানদের এই কালচারটা কি ছিল, পরিবর্তনের ইঙ্গিতটা আপনি আমরা বুঝতে পাচ্ছি। শরীফ ভাই, আপনাকে একদম ধন্যবাদ। লিটন ভাই, এই জায়গাটায় আমি একটু জানবো যে পরিবর্তনের জায়গাটা সেটা শুনবো, পাশাপাশি একটা চ্যালেঞ্জের কথা বলে গেছেন শরীফ ভাই, যদি অল্প বলছেন আমি একটু জানবো নতুন সরকারের মূলত চ্যালেঞ্জটা আসলে কি হবে। মেইন চ্যালেঞ্জ হচ্ছে ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, বিপুল 3 কোটির উপরে শিক্ষিত বেকার, কর্মসংস্থান ব্যবস্থা করা না গেলে সব সংস্কার গণতন্ত্র ভেসে যাওয়ার সম্ভাবনা থাকবে। ইকোনমিক রিকভারি প্ল্যান 200 কোটির মতো, 200 বিলিয়নের মতো যে সিফন্ড মানি যেটা বিদেশে পাচার হয়েছে সেই টাকা ফেরত আনা, এবং সবচেয়ে বড় হচ্ছে যে রাজনৈতিক সংকট, যে অর্থনৈতিক সংকট, ফলে সমাজে যে দ্রব্যমূল্য এবং পণ্যের যে অব্যবস্থাপনা অথবা শর্টেজ, বিশেষ করে গ্যাস ইত্যাদি, এইসব ক্ষেত্রে যে ধরনের সংকট হবে এটা পার্লামেন্টের সর্বদলীয়ভাবে আলোচনার মাধ্যমে ঠিক করা। কিন্তু সবচেয়ে বড় হবে মেধা, মন্ত্রিসভায় এবং পার্লামেন্টে মেধার চর্চাটা থাকতে হবে। আর আল্লাহর ওয়াস্তে মন্ত্রী এবং আমাদের যে সংসদ সদস্যরা দয়া করে লিডারশিপ ম্যানেজমেন্টের 3 দিনের একটা কোর্স করে চেয়ারে গিয়ে বসলে তাদের 5 বছরের প্রোডাক্টিভিটি অন্তত 100% বেশি হবে। মেধা, লিডারশিপ কোর্স আর কি থাকতে পারে চ্যালেঞ্জ মোকাবেলায়? ভেরি ইম্পর্টেন্ট, কারণ একজন আমরা কিন্তু শিওর চ্যালেঞ্জটা কিন্তু অনেক বড়। আমি খুবই সংক্ষেপে যদি বলি, সাধারণত আমাদের দেশে ক্যাবিনেট ঠিক করা হয় 1 দিন অথবা 2 দিন আগে এবং কখনো কয়েক ঘন্টায়। এতে হয় কি, যিনি হয়তো একজন ব্যবসায়ী, চালডালের ব্যবসা করতেন অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা ক্ষুদ্র ব্যবসা, তিনি যদি একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তিনি কিন্তু আসলে কিছুই জানেন না এবং তাকে জানতে জানতে 2-3 বছর চলে যায়। এর মধ্যে অনেক ভুল হয়। এগুলো ঠিকঠাক করতে গিয়ে 3 দিন অথবা 3 দিন পরে মন্ত্রিসভা কাজ না করলে কিচ্ছু হয়ে যাবে না। এইটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি আপকামিং, তিনি যদি তার মন্ত্রিসভাকে 3 দিনের একটা ট্রেনিং তিনি সহ, তাহলে কিন্তু জাতি দেখবে যে এই মন্ত্রিসভাটি আমাদের সকল কিছু অ্যাড্রেস করার জন্য তৈরি হয়ে আসছে। এবং টেবিল টকের সংস্কৃতির আহ্বান জানান এবং এমপিদেরকে যদি বলেন তারা পড়াশোনা করে যাতে সংসদে যান, সংসদে গিয়ে তার দলের কথা, অতীত ঐতিহ্যের কথা, নতুন জেনারেশন এইসব রাবিশ শুনতে চায় না। ওরা খুব ভালো করে জানে, ওরা এমপি মন্ত্রীদের চেয়ে কম জানেন না। সুতরাং আল্লাহর ওয়াস্তে জেনারেশনকে এবং মানুষকে যাতে এই মানে ইন্টেলেকচুয়ালি পুয়ার না ভাবা, মানুষকে সব কিছু শিক্ষা দিতে না যাওয়া, যার যার কাজটা, কিন্তু এর জন্য ট্রেনিং অপরিহার্য। এবং আমি মনে করি আমাদের সামনে অনেক কঠিন সময় আসতেছে। আরেকটি হচ্ছে যে এই যে সংকট যেটি দেওয়া যাবে, আপার হাউসের ব্যাপারে কিন্তু এখন হাজয়যুক্ত হয়েছে। সুতরাং আপার হাউস করতে হবে, এটাই তো, তাই না? কিন্তু আপার হাউস পিয়ার পদ্ধতিও হবে নাকি প্রফেশনালি হবে? পিয়ার পদ্ধতি হলে এক ধরনের আপার হাউস হবে, আর প্রফেশনালিতে নিম্নকক্ষের মতো আরেকটা কক্ষ হবে। সো এখানে কিন্তু অনেক বড় বিতর্ক আছে। সো বিএনপিকে মানুষ পার্লামেন্ট দিয়েছে, পাশাপাশি অনেক চ্যালেঞ্জও দিয়েছে। এটা পার্লামেন্টে আলোচনার মাধ্যমে অ্যান্ড পাবলিক ডিসকোর্সের মাধ্যমে এই ব্যাপারগুলো ঠিক করা। রাস্তাকে সরকার এবং সংসদ যদি মেনটেন করে, তাহলে গণতন্ত্রে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এগিয়ে যাব। লিটন ভাই, এই মত প্রকাশের স্বাধীনতা, আমরা এখন পর্যন্ত বিগত যেসব সরকারগুলো দেখেছি তারা সবাই মত প্রকাশের স্বাধীনতার পক্ষে থাকে, কিন্তু ক্ষমতা যাওয়ার পর সেই রোলটা আমরা ওইভাবে দেখি না। দেখি না কী কারণে? কারণ আমরা নিজেদেরকে যুধিষ্ঠির ভাবি। আমরা প্রত্যেকটা মানুষই এক একজন আসলে ভেতরে খুব ভালো মানুষ হিসেবে হওয়ার চেষ্টা করি, বলি মুখে, কিন্তু আমরা গণতন্ত্রে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আমি ভোট দিয়ে আসার সময় 3 নেতার মাজারে 3 জন 1937 সালে ব্রিটিশ ভারত থেকে যখন প্রাদেশিক স্বায়ত্তশাসন আসলো, বাংলা অবিভক্ত বাংলা 3 জন প্রধানমন্ত্রী সেখানে শুয়ে আছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনটা দেখলে আপনি বুঝতে পারবেন, তিনি যখন প্রধানমন্ত্রী, তিনি আইয়ুব খানের দ্বারা অপসারিত হলেন, তিনি প্রধানমন্ত্রী, তিনি মানেন নাই এবং তাকে দেশ থেকে বের করে দেওয়া হলো, এই তারেক রহমান সাহেবের মতোই। তিনি সেই লেবাননে তিনি প্রাণ দিলেন, কিন্তু প্রধানমন্ত্রী দেশের বাইরে থেকে কীভাবে মানুষকে শান্তিপূর্ণ আন্দোলন করতে হয়,
সোরার দিয়েছে সেটার উদাহরণ। এবং ব্রিটিশ এবং হিন্দুদের যে অত্যাচার থেকে কিভাবে জাতিগত এবং সুশিক্ষিতভাবে, কোনো ধরনের এক্সট্রিমিজম না, এই শিক্ষাগুলো আমাদের যদি নেই তাহলে, এবং গণমাধ্যম যদি সমালোচনা মুখর থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকেন সরকার 5 বছরে আরামসে এবং মানুষকে ইনক্লুড করে, এবং পরবর্তীতে আর চিন্তা করতে হবে না দ্বিতীয়বার ক্ষমতায় কীভাবে আসবে। সো গণমাধ্যমের স্বাধীনতা সরকারের নিজের স্বার্থে দেওয়া উচিত। যদি আওয়ামী লীগ গণমাধ্যমের 50% স্বাধীনতা নিশ্চিত করতো, তাহলে তাকে এভাবে যেতে হতো না এবং এই গণহত্যা করতে হতো না। এই শিক্ষাটাকে আমাদের নিতেই হবে। শরীফুজ্জামান শরীফ, সরকারের নিজের স্বার্থে গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া উচিত যে বিষয়টা, এইটা দিয়ে আমি শেষ করবো আপনার এই কথা শুনে। সরকারেরও দেওয়া উচিত, আবার গণমাধ্যমেরও একটা বোধ তৈরি হওয়া দরকার যে সে স্বাধীন থাকতে চায়। আমরা অতীতে যে পরিস্থিতিটা দেখেছি, এবারও কিন্তু এই সময়েও আমরা গণমাধ্যমের কর্মীদের, এক শ্রেণীর কর্মীর মধ্যে অতিমাত্রায় রাজনৈতিক দলের কর্মী হওয়ার বাসনা আমরা কিন্তু দেখছি। অল্প সময়ের কারণে এটি এখনও সমালোচনায় আসছে না। সময় যত বাড়বে তত এই সংখ্যাটা বাড়বে, বিতর্কটাও বাড়বে। রাজনৈতিক দল এবং গণমাধ্যম উভয় তার দায়িত্ব এবং দায় এটি যদি অনুধাবন করে এবং তার যে সীমাটা আছে সেটি যদি কেউ অতিক্রম না করে, তাহলে লিটন ভাই যেটা বলেছে এটি এনশিওর করা সম্ভব। আরেকটু যেহেতু সময় পাচ্ছি, সেটা মার্কিন এম্বাসি থেকে আমাদের বিশেষ করে বিএনপিকে শুভেচ্ছা জানানো হয়েছে, তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়েছে। পাকিস্তান এবং ভারতের নরেন্দ্র মোদী তিনিও শুভেচ্ছা জানিয়েছেন। আমি একটু যে এই যে ভারতের সাথে এখন আমাদের যে সম্পর্ক চলতেছে, এইটার জায়গাটা আমি প্রথমত মনে করি যে দুটো ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমার যেমন মর্যাদা আছে, আমি ছোট দেশ হলেও আমার দেশে কোনো বিষয়ে কেউ নাক গলাতে আসবে, সেটি ভারত হোক পাকিস্তান হোক, এটি আমি চাই না। আবার আমি আমার প্রতিবেশী দেশের মধ্যে কোনো ঝামেলার মধ্যে আমি জড়াবো না নিজেকে। সেই জায়গাটা রেখে আমাদের এই জায়গাটা রেখে আমার ভাই, আপনি লিটন ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি জাস্ট 30 সেকেন্ডে ওনার আগের প্রসঙ্গটা বলি। মিডিয়ার যে দায়িত্বশীলতা, এটি অবশ্যই সবচেয়ে জরুরি, ফোর্থ স্টেট। কিন্তু মিডিয়ার দায়িত্বশীলতার ব্যাপারে রাজনৈতিক দল যদি এবং সরকার যদি দায়িত্বশীল করতে যায়, তাহলে তথ্য মন্ত্রণালয়কে দিয়ে প্রতিদিন একটা করে প্রেস নোট এবং নির্দেশনা দিতে হবে। দয়া করে তথ্য মন্ত্রণালয়টি বিলুপ্ত করে দিন, কারণ পৃথিবীর যেসব দেশে তথ্য মন্ত্রণালয় আছে, এইসব দেশে গণতন্ত্র থাকে না এবং বেশি দিন রান করে না। বরং মানুষকে আপনি প্রশিক্ষিত করে মানুষকে বলতে হবে, এই টক শোতে কোনো একটি সত্যের যদি অপলাপ হয়ে থাকে, আমি শরীফ ভাই অথবা জিয়া, তাহলে এই অনুষ্ঠান যারা দেখছেন তারা নিচে গিয়ে কমেন্ট করবেন, জিয়া খান যেটা বলেছেন এই তথ্যটা সঠিক নয়, এবং দয়া করে বাংলাভিশন কর্তৃপক্ষ এটাকে এক্সপান্স করুন। শরীফ ভাই অথবা আমি কোনো যদি তথ্য দিয়ে বিভ্রাট করি, কাউকে বিভ্রান্ত করতে চাই, আপনারা শুধু বাংলাভিশন কর্তৃপক্ষ নয়, এই যে ফেসবুকের যে কর্তৃপক্ষ, তাদেরকেও আপনি কিন্তু রিপোর্ট করতে পারেন এবং এই পুরো অনুষ্ঠানটাই আপনি ব্ল্যাক আউট করে দিতে পারেন। আমার মনে হয় আসল চাবিকাঠি, যেমন ডক্টর ইউনুসজি বলছিলেন, রাষ্ট্রের চাবিকাঠি জনতার হাতে, এই মিডিয়ার প্রতিটি অনুষ্ঠানের প্রতিটা লাইনের চাবিকাঠিও মানুষের হাতে। সো আল্লাহর ওয়াস্তে আমাদেরও দায়িত্ব ফেক নিউজকে প্রোটেক্ট করা, অপতথ্যকে প্রোটেক্ট করা এবং মিডিয়াকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসা। একমাত্র মানুষের হাতেই সব ক্ষমতা আছে। থ্যাংক ইউ। ধন্যবাদ শামসুল আলম লিটন এবং শরীফুজ্জামান শরীফ, আপনাদের দুজনকে বাংলাভিশনে আসার জন্য। দর্শক, বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আবার দেখা হবে রাত 9টায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।